তো দেখ, আগের দিন এমসিকিউ এসিকিউ হয়েছিল স্কুলের টেস্টের কোশ্চেনে, আজকে লং কোশ্চেনগুলো করাচ্ছি। ফার্স্ট কোশ্চেন পিএল অ্যাপ্রো দিয়েছে, কি বলেছে, কি বের করতে বলেছে দেখ, শো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোভিশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার 2020। বলছে ফেলুদা অ্যান্ড তপেশ কমেন্টস আ পার্টনারশিপ, মানে এরা পার্টনারশিপ ব্যবসা শুরু করেছে কবে, 1/1/20-তে। 20,000 টাকা আর 30,000 টাকা ক্যাপিটাল নিয়েছিল ব্যবসা শুরু করার সময়। কত কত ক্যাপিটাল নিয়েছে, ফেলুদা নিয়েছে 20,000 আর তপেশ নিয়েছে 30,000। এটা পার্টনার, এই অঙ্কটা আগেও একটা স্কুলে এসেছিল টেস্টে, মানে কমন অঙ্ক, এটা দেখতে পাচ্ছিস তো, ভালো অঙ্ক। পার্টনারশিপ ডিডে কি বলা ছিল, প্রফিট অ্যান্ড লস টু বি শেয়ার বিটুইন ফেলুদা অ্যান্ড তপেশ 2:2 ভাগ হবে। ইন্টারেস্ট ক্যাপিটাল বলছে 6%, ইন্টারেস্ট অন ড্রয়িংস বলছে 8%। তপেশ উইল গেট স্যালারি 2,000 টাকা পার অ্যানাম, ঠিক আছে। তো নেট প্রফিট ফর দ্য ইয়ার এন্ড 31 ডিসেম্বর 2020 19,280 বিফোর কনসিডারিং দ্য অ্যাবাভ মেনশন। ওপরে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো কনসিডার করার আগে, ঠিক আছে। পার্টনাররা ড্র করছে 3,000 টাকা করে অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার, প্রতি কোয়ার্টারের শেষে 3,000 টাকা করে ড্র করছে। কি বললাম, প্রতি কোয়ার্টারের শেষে কত টাকা করে ড্র করছে, 3,000 টাকা করে। আমি আগের দিন শিখেছিলাম, এটা তো ক্যালেন্ডার ইয়ার অঙ্ক, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ঠিক আছে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটু ভালো করে বুঝবি, এটা খুব সুন্দর বোঝার ব্যাপার আছে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে প্রথম কোয়ার্টার শেষ হবে কবে, 31শে মার্চ। তাহলে টাকাটা তুলছে কবে, 1 এপ্রিল। টাকাটা তুলছে কবে, 1 এপ্রিল, এটা মাথায় রাখতে হবে, তাই না। টাকা তুলছে 1 এপ্রিল, তারপর টাকা তুলবে 1/4 তুলছে, 1/7 তুলছে, 1/10 তুলছে, আর 1/12 কেন, 1/1 তুলছে, পরের বছর 1/1, ঠিক আছে। তো তো এটা কিন্তু ইন্টারেস্ট অন, এই অঙ্কটা ভুলের জায়গা নেই। ইন্টারেস্ট অন লাইফটা একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে, অঙ্কটা করানো অঙ্ক ক্লাসে, ঠিক আছে। তো অঙ্কটা আরম্ভ কর, আমি বলে দিচ্ছি। একটা কোয়ার্টারের প্রতি কোয়ার্টার শেষে তুলছে, প্রতি কোয়ার্টার শেষে তুললে নিশ্চয়ই মনে আছে কত হয়, 4.5/12। So for a total of 9,000 money. বলে দিচ্ছি সব, অসুবিধা নেই, ওগুলো করে দিচ্ছি। প্রথমে দেখ, প্রথমে অঙ্ক করে দেখ, নেট প্রফিট কত বলেছিল, যেটা নেট প্রফিট বলেছিল সেটাকে এইটা লিখবো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমি বেশি করছি না, জাস্ট ওপর উপর দিয়ে করে যাচ্ছি। নেট প্রফিট কত বলেছিল বলো অঙ্কে, 19,280। 19,280। ডেবিটে লিখবো কি, টু আইওসি, তাই তো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ফেলুদা আর তপেশ, ফেলুদার ক্যাপিটাল কত ছিল বল, 20,000। তো 20,000 6% করলে কত হয়, 1,200 টাকা। আর তপেশের ক্যাপিটাল কত ছিল, 30,000। 30,000 6% করলে কত হয়, 1,800 টাকা। পড়ে বাইরে 3,000 টাকা বসে গেল। টু স্যালারি, টু তপেশ স্যালারি, তপেশের স্যালারি কত বলেছে দেখ, 2,000 টাকা। 2,000 টাকা। অ্যাকচুয়ালি ইন্টারেস্ট অন ড্রয়িংস, তাই তো। ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কি বলেছে, বলছে দেখ, সুন্দর করে বলে দিয়েছে। বলছে ডিউরিং, প্রতিটা পার্টনার ড্র করছে 3,000 টাকা করে, প্রতি কোয়ার্টারের শেষে ড্র করছে। এবং যদি হিসাব করে দেখি, এইমাত্র বোঝালাম, ফার্স্ট টাকা তুলছে কবে, 1/4, তারপর তুলছে 1/7, তারপর তুলছে 1/10, তারপর তুলছে 1/1, নেক্সট ইয়ার। তাহলে এখানে 3 তুললো, এখানে 3 তুললো, এখানে 3 তুললো। পার্টিকুলার আমরা যেই বছর করছি সে বছর টাকা তুলছে কত, 9,000। আমরা যে বছর টাকা তুলছি সে বছর টাকা, সে বছর টাকা তুললে কত, 9,000। বলি স্যার 12,000, 12,000 পরের বছর, মানে এই বছরে তোলেনি, এটা একটু বুঝতে হবে, এই জন্য 9,000 বলেছে। কিন্তু ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কি করে করবি বলতে পারবি, ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কিভাবে হবে,
এমনি হিসাব করে দেখলে এই যে তোকে একটা সুন্দর ক্যালকুলেশনটা বোঝায় তুলি স্যার আমি কি বলেছিলাম প্রতি কোয়ার্টারের শেষে টাকা তুললে কত হয় 4.5/12। তাহলে ও হিসাব করে বল ও কত টাকা করে তুলছে প্রতি কোয়ার্টারে 3,000 করে তুলছে ইন্টু 4 কত হলো 12,000 বছরে তুলছে ইন্টু 8%, ঠিক আছে, ইন্টু 4.5/12, এটা করে কত হচ্ছে করে দেখবি 360 বেরোচ্ছে, ঠিক আছে তো। এখন তোর মনে প্রশ্ন হলো স্যার ও তো বছরে 9,000 টাকা তুলেছে, ঠিক না, বছরে 9,000 টাকা তুলেছে। অ্যাকচুয়ালি আমি যে 4.5/12 বললাম কি সেন্সে বললাম, প্রতি কোয়ার্টারের শেষে টাকা তুললে 4.5/12 হবে, ঠিক আছে তো। এখানে যদি টাকাটা তুলতো 31শে মার্চ, ভালো করে শোন, 1/4 না বলে যদি টাকাটা তুলতো তোর মনে কোনো ডাউটই ছিল না, তখন 31শে মার্চ তুলতো, বা ধর এখানে 30/6 তুলতো, বুঝিস কিন্তু কনসেপ্টটা, ধর এখানে 30/9 তুলতো আর এখানে 31/12 তুলতো, সেই এরকম যদি কোশ্চেন কেস থাকতো তখন না এখানে 9,000 জায়গায় 12,000 টাকা লিখি, বুঝতে পারলি ব্যাপারটা কেন 9,000 টাকা লিখেছে, কারণটা বুঝেছিস তো। যদি 12,000 টাকা হতো, আমি তো তাই লিখেছি 3,000 ইন্টু 4, 12,000 ইন্টু 8%, 4.5/12, ঠিক আছে। আমরা বলছি প্রতি কোয়ার্টারের শেষে যদি টাকা তোলে, ঠিক আছে, প্রতি কোয়ার্টারের শেষে যদি টাকা তোলে, তো এখানে কি বলেছে ওরা বল, ওরা বলছে টাকা তো তুলেছে প্রতি কোয়ার্টারের শেষে, কিন্তু টাকাটা হাতে পেয়েছে কত, কয় পেয়েছে পরের দিন, কনসেপচুয়ালি বুঝতে হবে। ও টাকাটা তুলছে কবে, কোশ্চেন তো বলে দিয়ে প্রতি কোয়ার্টারের শেষে টাকা তুলছে, তো প্রথম কোয়ার্টারের শেষে টাকা তুলছে 31শে মার্চ, ওর জায়গায় ও টাকাটা হাতে নিয়েছে 1/4, এই অনুযায়ী বলেছে 9,000 টাকা। এইবার তুই কি হিসাবে করবি, অ্যান্সার হলো 360 টাকা, আমার 360 বেরোলো, ঠিক আছে। ওরা এবার তো যে ওরা কি করতে পারে, এরম ভাবে করতে পারে, ধর তুই ধর প্রথম টাকাটা তুললি কয়, এবার 1/4 তুললি 3,000 টাকা, তাহলে ও তোর কাছ থেকে ক মাসের সুদ নেবে হিসাব করে বল। আমি যদি এইভাবে না বলে, আমি যদি এই কনসেপ্টটা না বলি, এই কনসেপ্টটা তোদের একটু অসুবিধার কারণ কি বলি স্যার, ও তো 9,000 টাকা তুলেছে, আপনি কেন 12,000 টাকা, এইটাই, আর কিছু কোশ্চেন নেই এখানে। তো এখানে আমি 12,000 টাকা নিলেই 4.5/12 করতে পারি, নাহলে নিতে পারবি না তুই, কারণ তুই বল না বছরে কটা কোয়ার্টার হয়, 4টে কোয়ার্টার হয়, তাহলে 3,000 করা উচিত। তো স্যার ওরা তাহলে 9,000 দিয়েছে কেন, 9,000 দিয়েছে ওই বছর ও 3 বার টাকা তুলেছে, এই জন্য 9,000 টাকা দিয়েছে, কিন্তু কনসেপ্ট কিন্তু এটা 360, বোঝা গেল তো। এবার আমি বলি স্যার ওরা কিভাবে করেছে একটু বলবেন, 3,000 টাকা তুলেছিস তুই, 3,000 টাকা তুলেছিস, আবার 3,000 টাকা তুলেছিস, বুঝতে পারছিস তো। প্রথমটা কবে তুলেছিস বল, 1/4, এখানে ধর লিখছি 1/4 তুলেছিস, এটা 1/7 তুলেছি, এটা 1/10 তুলেছিস। এই টাকাটার উপরে ক মাসের ইন্টারেস্ট নেবে, 9 মাসের, না 9 মাসের নেবে। 1/4 তুলেছিস টাকাটা 1/4 তুলেছিস তোর থেকে, তাহলে তুই তুই ওর থেকে 9 মাসের টাকা আটকে রেখেছিস, সুদ নিয়েছিস, মানে সেই ড্রয়িংস করেছিস 9/12, এই টাকাটা ক মাসের হবে ইন্টারেস্ট, 6/12, আর এটা হবে 3/12। তুই করে দেখ 8%, এটা করেও 360 বেরোবে, না বেরোলে আমার সঙ্গে কথা বল, যদি না বেরোয় করে দেখ। 3,000 ইন্টু 8% ইন্টু 9/12 কত হচ্ছে, 180, তারপর 120, তারপর 60। এবার তুই ভাব কোনটা করবি, তুই ভাব কোনটা করবি, ওপরেরটা করবি না নিচেরটা করবি, ঠিক আছে। দুটোতেই দেখিয়ে দিলাম, দুটো প্রসেসই দেখিয়ে দিলাম, যেটা তোর বেটার লাগবে সেটা করবি, ঠিক আছে। সমস্ত বইতে এইভাবে করেছে, এইভাবে দেখি, সমস্ত বইতে এইভাবে দেখিয়ে দিয়েছি, বুঝতে পারলি তো। আমার কথাটা বুঝতে পারলি, কেন আমি এখানে এইভাবে করলে তুই বলিস স্যার 9,000 টাকা তুলেছি, আমি দেখিয়ে দিলাম 9,000 টাকা, 9/12, 6/12, 3/12, ঠিক আছে তো। আচ্ছা মানে প্র্যাকটিক্যালি আমার টাইমটা বাঁচানোর জন্য আমি বললাম এই আমার আমার এটা বেশি ভালো লেগেছে, কারণ এটা তুই, ওরা তো বলেছে ভাই প্রতি কোয়ার্টারের শেষে টাকা তুলেছে, আর প্রতি কোয়ার্টার শেষে তুললে কত হয় 4.5/12, কিন্তু যখনই করবি এখানে 9,000 লিখবি না, অ্যাটলিস্ট 9,000 টাকা লিখবি না, প্রতি কোয়ার্টারের শেষে টাকা তুলছে, তাহলে একটা বছরে কটা কোয়ার্টার, 4টে কোয়ার্টার, ওই অনুযায়ী তোর 5/12 হয়েছে। আর যদি এখানে 3,000 ইন্টু 4 না লিখে 9,000 লিখিস তাহলে 4.5/12 লেখা যাবে না, এটা মাথায় রাখ। কথা বুঝতে পারলি, যে কনসেপচুয়াল মানে একটু খটোমটো আছে, এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। আমি বললাম দুটোই টুকে রাখ, বুঝিস তো, কোনটা বেটার লাগলো, অত দরকারই কি, তোর দরকার কি ওপরেরটাই করবি, ঠিক আছে তো। ও কিন্তু পরীক্ষা যদি কখনো দেয়, তার ফার্স্ট কোয়ার্টার শেষ হচ্ছে 31শে মার্চ, ওরকম বলতে পারে, দেখবি আগের দিন একটা অঙ্ক করেছিলাম, টাকা তুলেছিল কবে জানি 31শে মার্চে তুলেছিল, কোনো সমস্যাই হয়নি, আর এখানে 31শে মার্চের জায়গায় 1/4 দিয়েছে, এইটা একটু মাথায় রাখ, ঢুকবি নাকি, তোকে এটা ওয়ান
দুটোই টুকে নে, দুটোই টুকে নে, আমাদের বাড়ি দুটোই টুকে নে। এই তুইও দুটো টুকে নে, ওয়ার্কিংসটা অবশ্যই টুকে নে, তাহলে সুবিধা হবে। হয়েছে ঢোকা? ও, তাহলে কত বড়? 360, তাই তো? তাহলে এখানে লিখবি ইন্টেনশন টাইমস কোথায় বসে, কেইটা বসে বাই আইওটি। ফেলুদা 360 আর তপেশ 360, তাহলে 2000 720, টোটাল করে দে 20,000। 20,000 থেকে 5,000 বাদ দিলে কত হচ্ছে? 15,000। মানে কি লেখা আছে? টু, ওই যেটা লিখেছে, টু শেয়ার অফ প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। টু শেয়ার অফ প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ফেলুদা তপেশ রেশিও কত ছিল? 2:3. 2:3, মানে 6,000 9,000 হয়ে গেল, শেষ। বলতে অঙ্কটা বুঝতে পারলি? এর সাথে থিওরি কি দিয়েছিল দেখ, ডিসকাস দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্টিং দ্য ভ্যালু অফ গুডউইল, মানে গুডউইল এফেক্ট করে এরকম কিছু ফ্যাক্টরের নাম লেখো, ঠিক আছে? 2 নম্বর অঙ্কটা শেয়ার দিয়ে দিয়েছিল ফর ফিচার। বলছে বাটা ইন্ডিয়া লিমিটেড ফরফিটেড 500 ইকুইটি শেয়ারস অফ রুপিস 100 ইচ, ঠিক আছে, ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম 10% টু বি পেড অন অ্যালটমেন্ট, ঠিক আছে, এগুলো বলে দিয়েছি, জানি আমরা। অন হুইচ ফার্স্ট কল মানি 20 ওয়াজ নট রিসিভড, ফাইনাল করে 20 টাকা পাওয়া যায়নি, ঠিক আছে, ফাইনাল করে 20 টাকা পাওয়া যায়নি, সরি, ফার্স্ট কলে 20 টাকা পাওয়া যায়নি, ওয়াজ নট রিসিভড অ্যান্ড ফাইনাল কল 30 টাকা অ্যাকাউন্ট টাকা হয়নি। বলছে কোম্পানি রিইস্যু দিস শেয়ার্স, কোম্পানি শেয়ারগুলোকে রিইস্যু করবে কত টাকা দিয়ে? 60 টাকা দিয়ে। 70 টাকার শেয়ারটা 60 টাকায় রিইস্যু করবে, ঠিক আছে? তো অঙ্কটা কি করে ফেলেছিস নাকি? তো আরম্ভ করি অঙ্কটা। তো ফার্স্ট জার্নাল হবে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে তো? টু কলসিন এরিয়ার অ্যাকাউন্ট টু শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট, ঠিক আছে? তো শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কতগুলো শেয়ার ফরফিট হয়েছে কোশ্চেন পড়তে হবে তোকে। কতগুলো শেয়ার ফরফিট? 500টা শেয়ার ফরফিট হয়েছে, ঠিক আছে, 500 ইন্টু কত টাকা করে টাকা হয়েছে? টাকা হয়নি কত? 30 টাকা, তাহলে টাকা হয় 70 টাকা। 500 ইন্টু 70, 35,000 টাকা লাগে, ঠিক আছে? টু কলস ইন এরিয়া, কত টাকা পাওয়া যায়নি? শুধুমাত্র ফার্স্ট কল, ফার্স্ট কল কত টাকা ছিল? 20 টাকা। ফার্স্ট কল কত করে ছিল বল? ফার্স্ট কল 20 টাকা করেছিল, 500 ইন্টু 20, 10,000, তাহলে পাওয়া গেছে কত? 25,000 টাকা, হয়ে গেল, শেষ। এই পার্টটা হয়ে গেল। নেক্সট জার্নাল রিইস্যু ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট, টু কি হবে? টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কি বলেছে ভালো করে শোন, বলছে
70 টাকা, পেড আপ ভ্যালু তো 70 টাকা, 70 টাকার মধ্যে 60 টাকা পাওয়া গেছে, 10 টাকা পাওয়া যায়নি। কতগুলো শেয়ার রিইস্যু করছে বলেছে? বলেছে কতগুলো শেয়ার রিইস্যু করেছে? দ্য কোম্পানি সব করে মানে 500টাই রিইস্যু করছে। তাহলে 500টা 60 টাকা করে পাওয়া গেলে 30,000 টাকা, পাওয়া যায়নি 500 ইন্টু 10 5,000 টাকা, আর এটা কত হবে 35,000 টাকা। ঠিক আছে তো? বোঝা গেল নিশ্চয়ই। লাস্ট জার্নাল, শেয়ার ফরফিট টু ক্যাপিটাল রিজার্ভ কত হবে? 25 থেকে 5 বাদ দিলে 20,000 টাকা লিখে দে, শেয়ার ফরফিট টু ক্যাপিটাল রিজার্ভ, সোজাই ছিল অঙ্কটা। শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, তাহলে কত বললাম? 25 থেকে 5 বাদ দিলে 20,000 টাকা হয়ে গেল আমার কমপ্লিট। 2 এর দাগে হয়ে গেল। এর সঙ্গে থিওরি দিয়েছিল কি, ও যে যৌথ মূলধনী কোম্পানির 4টি বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে, ফিচার্স অফ জয়েন্ট স্টক কোম্পানি। আচ্ছা 3 নম্বর অঙ্ক, এটা কিসের দিয়ে দিয়েছে? ডিবেঞ্চার থেকে দিয়েছে। এটা পারমিতা হয় মনে হচ্ছে। এই হোক, পারমিতা লিমিটেড, আমি পারমিতাই পড়ছি, বানানটা বলে দিয়েছে। পারমিতা লিমিটেড ইস্যুড 6,000 12% ডিবেঞ্চার অফ ₹100 ইচ অ্যাট এ প্রিমিয়াম 5%, মানে কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করছে, অ্যান্ড রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম 10% দ্য এন্ড অফ দ্য 10 ইয়ার্স। জার্নালিটি করতে হবে। এটা কি বলেছে দেখ, এন্ট্রিটা বলছে ইস্যু হবে প্রিমিয়ামে, আবার রিডিম হবে প্রিমিয়াম, মনে পড়ে ওগুলো করেছিলাম, ইস্যু প্রিমিয়াম রিডিম প্রিমিয়াম। জার্নালটা ইস্যু প্রিমিয়াম রিডিম প্রিমিয়ামে, এটা করতে হবে তোকে। লেকচার জার্নালটা করি, জার্নালটা আগে লিখে নে। লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, জার্নাল লিখে তারপর টাকা বসাচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু, কি লিখবো? টু ডিবেঞ্চার, টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। নেক্সট জার্নাল হবে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, লস অন issue of debenture account debit to কত পার্সেন্ট ডিবেঞ্চার ছিল বলতো অঙ্কটায়? 12%. 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, ঠিক আছে তো? টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, ঠিক আছে তো? আর লাস্টে হবে টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার, তো বুঝিয়েছি ভ্যালু দিয়ে। তো প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট, এটা পার, বুঝিস তো? মানে হচ্ছে PARMITA হবে। দেখুন করে বলেইছি ভ্যালুগুলো। কি বলেছিল? পারমিতা লিমিটেড 6,000 খানা ডিবেঞ্চার ইস্যু করছে, 100 টাকা দামের ডিবেঞ্চার 5% প্রিমিয়ামে, তাই তো? $100 ডিবেঞ্চার 5% প্রিমিয়াম, মানে 100 5% করলে কত হয়? 105 টাকা, মানে পাচ্ছে কত? 105 টাকা করে। 6,000 ইন্টু 105 করে দেখ কত বেরোচ্ছে? 6,30,000. 6,30,000। ফার্স্ট জার্নাল হয়ে গেল 6,30,000। এই অঙ্কটা কিন্তু ক্লাসে করানো অঙ্ক, এই অঙ্কটাই করানো অঙ্ক ক্লাসে। তো ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্টে কত লিখবি? 6,30,000। এবার ভালো করে শোন, যখন লোন নিয়েছিলি, কত টাকা লোন নিয়েছিলি বল, বলতে পারবি? 105 টাকা।
যখন শোধ করছিস তখন কত শোধ করছিস? 110 টাকা। লোন নিয়েছিলি 105 টাকা, ঠিক আছে তো? যখন শোধ করছিস 110 টাকা। প্রশ্ন হলো, শোধ করার সময় লাভ হয়েছে না লস হয়েছে? কত টাকা লস হয়েছে? 10 টাকা লস হয়েছে। 10 টাকা লস হয়, এবং লসটা কম্পেয়ার করা হয় ফেস ভ্যালু থেকে দেখতে হয়, ফেস ভ্যালু থেকে। ঠিক আছে তো? তাহলে ফেস ভ্যালু ছিল 100 টাকা, আর তুই 110 টাকা শোধ করছিস, 10 টাকা লস হলো। তাহলে একটা শেয়ারে যদি 10 টাকা লস হয়, একটা শেয়ারে 10 টাকা লস হয়, 6 শেয়ারে কতগুলো লস হয়েছে? 60,000 টাকা লস হয়েছে। লসে বসিয়ে দিলে 60,000 টাকা। 12% ডিবেঞ্চারে কত বসবে? সবসময় ফেস ভ্যালু বসাতে বলেছি। তাহলে 6,000 ইন্টু 100 করলে কত হবে? 6 লাখ টাকা। কিন্তু তুই যখন ডিবেঞ্চারগুলো ইস্যু করেছিলি তখন কিসে ইস্যু করেছিলি? প্রিমিয়ামে। কত পার্সেন্ট প্রিমিয়াম? 5%। তাহলে কত হচ্ছে? 6 লাখের 5% 30,000 টাকা। ঠিক আছে তো? কিন্তু যখন তুই টাকাগুলো শোধ করবি তখন কি টাকা শোধ করবি? প্রিমিয়ামে শোধ করবি। কত পার্সেন্ট প্রিমিয়াম শোধ করবি? 10%। দেখ, 10% প্রিমিয়াম শোধ করবি, তো 6 লাখের 10% কত হলো? 60,000 টাকা। এবার দেখ তুই কি ঠিক করেছিস ভুল করেছিস, মিলে গেছে দু সাইড। বুঝতে পারলি তো? সেম হয়ে গেল। এইটুকু অঙ্ক ছিল, কোনো কঠিন অঙ্ক ছিল না, কোনো কঠিন অঙ্ক ছিল না। বুঝতে পারলি কি বুঝতে পারিস না অঙ্কটা? বুঝিয়ে দিলাম অঙ্কটা, বুঝতে পেরেছিস অঙ্কটা? ওটা ক্লাসে করানো অঙ্ক ছিল। নেক্সট, তিনেরটা হলো, চারের দাগেরটা কি বলছে? ইস্যু অফ শেয়ার। দেখ, বলছে বেটার প্রসপেক্টস লিমিটেড ইস্যু 30,000 শেয়ার্স অফ ₹10 ইচ at a premium of ₹2 per share payable as follows। ঠিক আছে, এই কোম্পানি 30,000 শেয়ার ইস্যু করছে 10 টাকা দামে, 2 টাকা প্রিমিয়ামে। 2 টাকা অ্যাপ্লিকেশনে, 5 টাকা অ্যালটমেন্টে, 5 টাকা ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে। অল শেয়ার অ্যাপ্লাইড অ্যান্ড অ্যালটেড। ঠিক আছে, এখানে কোনো ওই ব্যাপার নেই যে ওভার সাবস্ক্রিপশন আন্ডার সাবস্ক্রিপশন, ফুল সাবস্ক্রিপশন অঙ্ক, নর্মাল অঙ্ক দিয়েছে একদম। অল মানি ওয়ার রিসিভড উইথ দ্য এক্সেপশন ফার্স্ট অ্যান্ড ফাইনাল। ফার্স্ট অ্যান্ড ফাইনাল করলে 500টা শেয়ার টাকা পাওয়া যায়নি, এবং সেই শেয়ারগুলো ফরফিট করবে, এবং পরে 500টার মধ্যে 300টা শেয়ার ইস্যু করবে 8 টাকা করে। একদম নর্মাল অঙ্ক দিয়েছে, এর চেয়ে সোজা অঙ্ক আর হয়নি। এসে থিওরি দিয়েছিল ইকুয়াল শেয়ার কাকে বলে, ইকুয়াল শেয়ারের বৈশিষ্ট্য লেখো। তাহলে লিখছি পরেরটা, কি লিখবো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডাইরেক্ট অঙ্ক আরম্ভ করে দেবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। কতগুলো শেয়ার বলেছিল অঙ্কে? 30,000টা শেয়ার। অ্যাপ্লিকেশন রেট কত করে ছিল? 30,000 ইন্টু 2 60,000। নেক্সট জার্নাল, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, এবার হচ্ছে অ্যালটমেন্ট করব। 5 টাকা করেছিল। লেখ, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 30,000টা শেয়ার 5 টাকা মানে 1.5 লাখ টাকা, টু সিকিউরিটিজ প্রিমিয়াম। প্রিমিয়াম 2 টাকা করেছিল না? তাহলে 30,000 ইন্টু 2 60,000 টু শেয়ার ক্যাপিটাল। 30,000 ইন্টু 3 90,000 হয়ে গেল। এবার কি করব? ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল ডাকবো। কত করে সেটা? 5 টাকা করে। হ্যাঁ, ও আচ্ছা, অ্যালটমেন্টও কোনো ফেল করেনি, তার মানে পুরো টাকাই পাওয়া গেছে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট 1.5 লাখ 1.5 লাখ। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট 1.5 লাখ 1.5 লাখ। কল ডাকবো, কি লিখবো? শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট।
টু শেয়ার ক্যাপিটাল কত টাকা ছিল বল? ফার্স্ট অ্যান্ড ফাইনাল কত করে ছিল? 5 টাকা করে ছিল, তাই তো? 5 টাকা করে ছিল। তাহলে 30,000 ইন্টু 5, 1.5 লাখ, 1.5 লাখ। কিন্তু ফার্স্ট কলে কতগুলো শেয়ার টাকা পাওয়া যায়নি? 500টা 500টা শেয়ার টাকা পাওয়া যায়। তাহলে দেখ, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, টু শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, 1.5 লাখ টাকা বসবে। কতগুলো শেয়ার টাকা পাওয়া যায়নি? 500টা, তাই তো? তাহলে 500 ইন্টু 5, 2500 টাকা পাওয়া যায়নি? তাহলে পাওয়া গেছে 1,47,500। তাহলে এই 500টা শেয়ার ফরফিট করতে বলেছে। জার্নাল শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, 500 ইন্টু 10, 5,000, টু কলস ইন এরিয়ার কত হবে? 2,500, টু শেয়ার ফরফিটেড 2,500। এবার 500টার মধ্যে কতগুলো শেয়ার রিলিজ হয়েছে? 300 কত টাকা করে বলেছে টাকা? 8 টাকা 300টা শেয়ার রিলিজ হয়েছে 8 টাকা করে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তিনশো ইন্টু 8, 2,400। শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট 300 ইন্টু 2, 600, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 3,000। ঠিক আছে তো? লাস্ট জার্নাল শেয়ার ফরফিট টু ক্যাপিটাল হিসাব। কি বললাম? শেয়ার ফরফিট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল হিসাব। তার মানে এই যে ফরফিটেড ক্রেডিট ছিল 2,500 টাকা, কতগুলো শেয়ারের জন্য? 500টা শেয়ারের জন্য। তাহলে 2,500 টাকা পেয়েছিলাম 500টা শেয়ারের জন্য, আমি রিইস্যু করছি 300টা শেয়ার, তাই তো? 300 দাম কত? মাইনাস ফরফিটেড ডেবিট 500 টাকা করে দেয় 900 টাকা। অঙ্ক শেষ। ঠিক আছে তো? করে দিলাম। 4-এর দাগেরটাও হয়ে গেল। ঠিক আছে তো? এবার 5-এর দাগ। যাদের নাম্বার দিয়েছে দেখি, হ্যাঁ রিটায়ারমেন্ট 6 নম্বর দিয়েছে। দেখ, করবো অঙ্কটা করবো? মানে সব করতে বলেছে হ্যাঁ ব্যালেন্স শিট দেখছি, আমি কোশ্চেনটা পড়িনি এখনো। বলছে দীপিকা, তন্দ্রা অ্যান্ড প্রতিভা আর ইন পার্টনারশিপ শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 3:1 রেশিও ছিল। ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে 1/4-20। তন্দ্রা ডিসাইডেড টু রিটায়ার করবে, কি তন্দ্রা রিটায়ার করবে বলে ঠিক করেছে। ঠিক আছে তো? অ্যাডজাস্টমেন্ট কি বলছে? বিল্ডিং অ্যান্ড প্ল্যান্ট ডেপ্রিসিয়েটেড বাই 10%, প্রভিশন ফর ডাউটফুল ডেট 5%, স্টক অ্যাপ্রিসিয়েট 10%, তারপর ক্রেডিটার্স টু বি পেড 2,000 টাকা মোর দ্যান বুক ভ্যালু। ঠিক আছে? তন্দা সেল হার শেয়ার অফ গুডউইল টু দীপিকা 6,000 টাকার, প্রতিভাকে 4,000 টাকা। তন্দা ইজ পেড অফ। তো এখানে করতে বলেছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, সব তিনটেই করতে বলছে। তো তিনটেই করবো, কিছু নেই অঙ্কটার মধ্যে। ইজি অঙ্ক ছিল অঙ্কটা। এটা হলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। পার্টনারদের নাম কি কি ছিল আর বলবি? প্রথম জনের নাম কি ছিল? তন্দ্রা না, দীপিকা দীপিকা, তারপর তন্দ্রা তন্দ্রা, তারপর প্রতিভা প্রতিভা। প্রতিভা এখানে লিখব দীপিকা,
তন্দ্রা আর প্রতিভা। হয়ে গেল। এটা লিখবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এগুলো ডেবিটকেই লিখবি, আমি লিখছি না তাড়াতাড়ি করছি বলে। ডেবিট ক্রেডিট গুলো লিখতে হবে। লাস্ট হচ্ছে ব্যালেন্স শিট। এদিকে লাইবিলিটি, এদিকে অ্যাসেটস। ঠিক আছে, চলো তাতেই করবো। ফার্স্ট পয়েন্ট বলেছে বিল্ডিং অ্যান্ড প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ডেপ্রিসিয়েটেড বাই 10%। ঠিক আছে তো? তো বিল্ডিং ছিল 40,000, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল 30,000। তো বিল্ডিং ছিল 40,000, লেখ অ্যাসেটে লেখ চলে যায়, বিল্ডিং ছিল 40,000, 10% ডেপ্রিসিয়েটেড হচ্ছে মানে মাইনাস ডেপ্রিসিয়েশন 4,000, বাদ দিয়ে হচ্ছে 36,000। আর প্ল্যান্টের মেশিন কত ছিল বললাম? 30,000। একটু দেখিস কিন্তু অ্যামাউন্ট গুলো। প্ল্যান্টের মেশিন কত টাকা ছিল? প্ল্যান্টের মেশিন কত টাকা ছিল? 30,000 টাকা। এর থেকে 10% ডেপ্রিসিয়েশন বাদ দিলে 3,000 টাকা, বাদ দিয়ে বসলো 7,000 টাকা। ছিল তো? বলতো বিল্ডিং 40,000 টাকা ছিল, প্ল্যান্ট ছিল কত? 30,000 টাকা, 10% ডেপ্রিসিয়েশন 3,000 টাকা, 3,000 টাকা ওটা 4,000 টাকা। তাহলে লেখ রিভ্যালুয়েশন ডেবিটে লিখবো টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং। রিভ্যালুয়েশন ডেবিটে লিখবো টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং 4,000, টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 3,000। ঠিক আছে তো? 4,000 আর 3,000 বোঝা গেল? এবার কি বলেছে দেখি। প্রথম অ্যাডজাস্টমেন্ট হলো স্টক। স্টক বলছে 10% বেড়ে গেছে। তো স্টক ছিল কত? 22,000, 10% বাড়লে 2,200। তাহলে ক্যাসেটে লেখ স্টক ছিল 22,000, 10% বেড়ে গেছে মানে 2,200, হলো কত? 24,200। তাহলে অ্যাসেট বেড়ে গেছে, তাহলে রিভ্যালুয়েশন এইটা লিখবো, বাই স্টক 2,200। নেক্সট একটা আইটেম মিস করে গেছি আমরা, 2 নম্বরটা। বলছে প্রভিশন ফর ডাউটফুল ডেট কত বলে? 5%। এটা ডেটার্স এর উপর হয়, 20,000 5% হাজার টাকা। তাহলে ক্যাসেটে লেখ ডেটার্স 20,000, মাইনাস করো প্রভিশন 1,000 টাকা, বাদ দিয়ে 19,000। রিভ্যালুয়েশন ডেবিটে লেখ টু প্রভিশন ফর ব্যাড ডেট, 1,000 টাকা। হয়ে গেল? ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? কেইটার্স, কেইটার্স টু বি পেড 2,000 টাকা মোর দ্যান বুক ভ্যালু। বুক ভ্যালু যা ছিল তার থেকে 2,000 টাকা বেশি পে করছি, তাই তো? তাহলে বেশি পে করলে কেইটার্স বেড়ে যাবে, তাই না? না না, এখানে ভালো করে শোন কি বলছে। কেইটার্স টু বি পেড, কেইটার্স কে পে করো 2,000 মোর দ্যান বুক ভ্যালু। বুক ভ্যালু হচ্ছে 2,000 টাকা বেশি পে করছে, তাহলে কত হলো? 22,000 টাকা। তাহলে কেইটার্স খোঁজ এখানে, এখানে লেখ লাইব্রেরি সাইড লেখ কেইটার্স 20,000 টাকা। ঠিক আছে, একটু গল্প আছে কিন্তু। কেইটার্স ছিল 20,000 টাকা, তাই তো? এবার যোগ দিয়ে, কেন 20,000 টাকা দেখলাম যে? ও কেইটার্স 30,000 টাকা ছিল, সরি। এইটা 30,000 টাকা ছিল, যোগ দিয়ে লিখবো ইনক্রিজ 2,000 টাকা। বুঝতে পারলি তো? 30,000 টাকা ছিল ওদেরকে,
2,000 টাকা বেশি পে করবো, মানে 32,000 টাকা পে করবো। তাহলে 2,000 টাকা কি হলো, ক্রেডিটার্স 2,000 টাকা বেড়ে গেল। তাহলে লাইবিলিটি বাড়লে কি হয়, লাইবিলিটি বেড়ে যাচ্ছে মানে আমাদের কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, তাই তো। তাহলে কোন দিক লিখবো, ডেবিট সাইডে লিখবো, ডেবিটে লিখবো। লাইবিলিটি বাড়ছে, লাইবিলিটি বাড়লে ক্ষতি, আর ক্ষতি ডেবিটে হয়। টু ক্রেডিটার্স কত, 2,000 টাকা। এবার মাথায় রাখতে হবে তোকে, এই যে কত হলো 32,000 টাকা, এই ক্রেডিটার্স তো পেমেন্ট করে দিচ্ছি, তাই না। পেমেন্ট করলে কি হয়, পেড মাইনাস কর পেড 32,000 টাকা করে ড্যাশ হয়ে গেল। এইবার কি এতদিন বুঝতে পারলি তো কি করলাম, এই টাকাটা পেমেন্ট করবো কোথা থেকে, ব্যাংকের থেকে। ব্যাংকে দেখ কত, ব্যাংকে আছে 32,000 টাকা। 32,000 টাকা পে করে দিয়েছি। হ্যাঁ তাই তো বলেছে 32,000 টাকা পে করেছে। এইটা করিস নি, এন্ট্রিটা করিস নি। ক্যাশে ছিল কত, 35,000 টাকা। যদি 32,000 টাকা পে করি তাহলে ক্যাশে এখন আছে কত, 3,000 টাকা। এটা অনেকে ভুল করেছে এন্ট্রিটা, কারণ দেখ ক্রেডিটার্স ছিল কত, 30,000 টাকা, ওদেরকে 2,000 টাকা বেশি দিচ্ছি। তাহলে 2,000 টাকা যদি বেশি দিই তাহলে লাইবিলিটি বাড়বে। 32,000 টাকা হলো, পেমেন্ট করলাম কত, 32,000 টাকা, এটা মাইনাস পেড হবে 32,000 টাকা। আচ্ছা বল, ক্যাশে ছিল কত, 35 ছিল, 32 পেমেন্ট করলে রইলো কত, ক্যাশে 3,000 টাকা। এতদিন তো বুঝতে পেরেছিস। সব পোস্টিং কমপ্লিট, মানে মোটামুটি এগুলো কমপ্লিট হয়ে গেছে। গুডউইল ট্রিটমেন্ট গুলো এগুলো কর, বাকিগুলো বসিয়ে নে, তারপর ব্যালেন্সিংটা পরে করবো, বুঝতে পারি তো। প্রথমে লেখ ক্যাপিটালটা বসিয়ে দে, 45, 20, 35, তাই তো। ক্যাপিটাল 45, 20, 35 বসা। ক্যাপিটাল অ্যাকাউন্টে লেখ বাই ব্যালেন্স বিডি 45,000, 20,000, 35,000 হয়ে গেল। বুঝতে অসুবিধা হলে বলবি। জেনারেল রিজার্ভ ছিল কত বল, 12,000 টাকা। এটা ভাগ কর 3:2:1 লেখ বাই জেনারেল রিজার্ভ কোন হিসেবে ভাগ করবো, 3:2:1 3:2:1 6, 4, 2 লেখ 6,000, 4,000, 2,000। কিন্তু বুঝতে পারছিস তো। স্যার ক্রেডিটার্সটা একবার বোঝাবে। ক্রেডিটার্স ছিল কত, 30 ছিল। 30,000 টাকা ছিল। ক্রেডিটার্স ছিল 30,000 টাকা, তাই তো। এবার কি বলেছে, বলছে ক্রেডিটার্স টু বি পেইড, মানে ক্রেডিটার্স কে পে করবো 2,000 টাকা মোর দেন বুক ভ্যালু। বুক ভ্যালু মানে ব্যালেন্স শিটে এই টাকাটা লেখা আছে, তো ব্যালেন্স শিটে লেখা আছে 30,000 টাকা, তার থেকে 2,000 টাকা বেশি পেমেন্ট করবো। তাহলে 2,000 টাকা বেশি পেমেন্ট করি, তাহলে পেমেন্ট করছি কত, 32,000 টাকা। তাহলে তা আগে তো 32 দেখাবে ব্যালেন্স শিটে, তারপর তো 32 পেমেন্ট করবে। তা আগে 32 দেখালাম, তারপর পেমেন্ট করবে। আচ্ছা আর কি হলো, এইদিকে বিলস পেবেল লাইবিলিটি লেখ 18,000 টাকা। লাইবিলিটি সাইডে লেখ বিলস পেবেল 18,000 টাকা। লাইবিলিটি সাইডে লেখ বিলস পেবেল 18,000 টাকা। ঠিক আছে, হয়ে গেল। তো লাইব্রেরি সাইড খতম হয়ে গেল, তাই তো। অ্যাসেট সাইড বিল্ডিং বসিয়েছি, প্ল্যান বসিয়ে, ইনভেস্টমেন্ট 5,000 টাকা লেখ, তাই তো। ইনভেস্টমেন্ট 5,000 টাকা লেখ অ্যাসেটে। ক্লিয়ার হলো। ব্যালেন্স শিটও কমপ্লিট, শুধু একটাই এন্ট্রি বাকি আছে, সেটা কি, তন্দ্রা যে রিটায়ার করছে। তন্দ্রা যে রিটায়ার করছে, ঠিক আছে, তন্দ্রা, আবার বলছি তন্দ্রা যে রিটায়ার করছে। ওর শেয়ার, ওর তো একটা ভাগের একটা শেয়ার আছে, প্রফিট শেয়ার আছে। ওর শেয়ারটা বলছে, ওর শেয়ার অফ গুডউইল, প্রফিট শেয়ার অফ গুডউইল, ওর গুডউইলের ভাগটা ও দীপিকাকে আর প্রতিভাকে বেচে দিচ্ছে। তাহলে দীপিকাকে দিচ্ছে 6,000 আর প্রতিভাকে দিচ্ছে 4,000, তাহলে ওর কত ছিল, 10,000। তাহলে কি হবে, আমরা জানতাম গুডউইল ট্রিটমেন্ট কি করতাম, গুডউইল ট্রিটমেন্ট কি করতাম। তাহলে এখানে তন্দার রিটায়ার করছে, আমি বলছি ওই তন্দার কেইটে 10,000 টাকা হবে, কারণ তন্দার তো 10,000 টাকাই পাওয়ার কথা। তন্দার তো 10,000 টাকায় পাওয়ার কথা। ও কাকে দিয়ে দিচ্ছে এটা, দীপিকা, প্রতিভা। দীপিকার ঘরে 6,000 আর প্রভা না ওটা, প্রতিভা। প্রতিভার ঘরে 4,000। তাহলে এখানে কি লিখবো, টু তন্দা, আর এখানে লিখবো বাই দীপিকা এন্ড প্রতিভা। বুঝলি তো। এবার
এটা বুঝলি, যারা আমাকে নর্মাল গুডউইল ট্রিটমেন্ট এন্ট্রি করতে সেই এন্ট্রিটাই করবি, এর থেকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এবার মেলাবো কোন দিক বেশি হচ্ছে দেখি, রিভ্যালুয়েশন ডেবিটে বেশি হচ্ছে, 4 আর 3 7, 7 আর 3 10,000, তাই তো? 3,900 দীপিকা, 10,000, এই 10,000 থেকে 2,200 বাদ দিলে কত হচ্ছে? 7,800, 7,800। এটা ভাগ করবো বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। দীপিকা, তন্দা, প্রতিভা, রেশিও কত ছিল? 2:3:1। ভাগ করলে কত হচ্ছে? হ্যাঁ 3:2:1, 3:2:1 কত কত বেরিয়েছে? 2,600 আর আচ্ছা আচ্ছা, 3,900, 2,600, 1,300 হ্যাঁ লিখে দে। পার্টনার্স ক্যাপিটাল লিখবি টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ক্যাপিটাল লিখবি টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। 3,900, 2,600 আর 1,300। সবার প্রথম তন্দার ঘরটা মেলা, তন্দার ঘর। তন্দা কত হচ্ছে? 20,000 আর 4,000, 24, 24 আর 10, 34,000 টাকা। ও 34,000 টাকা পাওয়ার কথা, কিন্তু হাতে আছে কত? 2,600। 21,400, 34,000 থেকে, সরি 34,000 টাকা পাওয়ার কথা, 34 থেকে 2,600 বাদ দে, অ্যাকচুয়ালি ওর পাওয়ার কথা 31,400। কিন্তু দেখ হাতে 1 টাকাও নেই, মানে হাতে 3,000 টাকা আছে। তাহলে আমি কি করবো? ও 3,000 টাকা যেমন আছে তেমন রেখে দিয়ে লোন করে দেবো টাকাটা, লোন 31,400 লোন করে দেবো। বললাম, বুঝতে পারলি তো? পেড অফ লিখেছে কোনটা? পেড অফ লিখেছে, তাহলে তুই কি করতে পারিস? তাহলে ব্যাংক ওভারড্রাফট করতে হবে, আমি লিখে দিলাম লোন করে দিলাম। এখানে বলছে ওর টাকাটাকে পে করবো, কিন্তু টাকাই তো নেই, 3,000 টাকা আছে। তাহলে তোকে লোন করতে হবে, তাহলে তুই টাকা শোধ করতেই পারিস, এখানে টু ব্যাংক লেখ, তাহলে বাকিটা ওভারড্রাফট হয়ে যাবে। বুঝতে পারলি তো? ওভারড্রাফট হয়ে যাবে। তাহলে এখানে দেখ ব্যাংকে ছিল কত? 3,000, ব্যাংক তো না, ক্যাশে, ক্যাশে 3,000 টাকা ছিল। ঠিক আছে, ক্যাশে 3,000 টাকা ছিল। অঙ্কটা কি ক্যাশ বলেছিল? তো অঙ্কটা ক্যাশ বলেছিল, ক্যাশ, ক্যাশ বলেছিল। তাহলে তুই এরকম করে দিতে পারিস, ক্যাশ 3,000 টাকা আছে, পুরোটা ব্যাংক ওভারড্রাফট করে দে 31,400। বুঝতে পারলি কি বললাম? এদিকে ব্যাংক ওভারড্রাফট করে দে 31,400। বুঝতে পারলি? পুরোটাই ব্যাংক ওভারড্রাফট করে দিলাম ক্যাশে, কারণ ক্যাশ থেকে যদি পুরো নীল করে দিই তাহলে তো বিজনেস চলবে না, ক্যাশ যেমন আছে তেমন থাক। হয়ে গেল। এইবার দীপিকা 45 আর 6 51,000। এবার 51,000 টাকা থেকে এগুলো বাদ দে, 6,000 বাদ দিলে 45,000, 45,000 থেকে 3,900 বাদ দে, হুম, কত হচ্ছে? 41,100 টাকা। এবার হচ্ছে প্রতিভা, তাই তো? 37,000, 37,000 থেকে 4,000 বাদ দিলে 33, 33 থেকে 1,000 বাদ দিলে 32 হচ্ছে, 31,700 হচ্ছে ব্যালেন্স। কি লিখবো? টু ব্যালেন্স সিডি লিখবো এখানে ক্যাপিটাল। দীপিকা আর প্রতিভা, দীপিকা কত? 41,100 আর 31,700, 72,800। যোগ কর, 72,800 যোগ 18,000 যোগ 31,400 কত হচ্ছে? 1,22,200। ওইদিকে 36,000 যোগ 27,000 যোগ 24,200 যোগ 19,000 যোগ 3,000 যোগ 5,000 কত হচ্ছে? 1,14,200। পঁয়তাল্লিশ আর 20 65 আর 1,00,000, 1,12,000 আর 30, 1,12 আর 30 কত? এগুলো 42, 1,42,000 60, আর এদিকে যোগ করে দেখ 1,60 কিনা, 40, 30, 70, 70 আর 5 75, 75 আর 20 95, 95 যোগ 22 যোগ 35, 1,08,000। কোশ্চেন বলছি।
ধরে ফেলেছি কোশ্চেন ভুল ছিল, ঠিক আছে তো? ধরে ফেলেছি কোশ্চেন ভুল ছিল। এই লাইবিলিটি সাইডে 1,60,000 আছে আর অ্যাসেট সাইডে 1,52,000 আছে, মানে অ্যাসেট সাইডে 8,000 টাকা কম লেখা আছে। অ্যাসেট সাইডে 8,000 টাকা কম লেখা আছে, যার জন্য অ্যান্সার মিলছে না। কি বললাম? অ্যাসেট সাইডে কোশ্চেন ভুল হয়েছে, ভুল ছিল, বুঝতে পারলি তো? 8,000 টাকা কম লেখা ছিল অ্যাসেট সাইডে, এই জন্য অ্যান্সার মিলছে না। তাহলে কি করা উচিত? কোনো একটাকে, এমন একটা আইটেমকে 8,000 টাকা বাড়িয়ে দে যে ক্ষেত্রে তোর অঙ্ক অসুবিধা হবে না। ইনভেস্টমেন্ট, কোনো কিছু কাজ ছিল না তো, ইনভেস্টমেন্টটা 5-এর জায়গায় করে দেয় 13,000, বুঝতে পারলি তো কি বললাম? ইনভেস্টমেন্টটাকে 13,000 টাকা করে দিতে বললাম। টোটালটা মিলে গেছে, তাই তো? দু সাইড মিলে গেছে, ট্যালি কর। কত হচ্ছে তাহলে? অ্যাসেট সাইডে কত হচ্ছে? 22,200। এই কোশ্চেনটা একটু গন্ডগোল ছিল, বুঝিস তো? কোশ্চেনটা একটু ভুল ছিল, তার জন্য একটু সমস্যা হচ্ছিল। স্যার একটু পারফেক্ট ক্যাপিটালটা দেখাবেন? তাহলে 5-এর দাগেরটা হলো, তাই তো? রিটায়ারমেন্টটা কমপ্লিট হলো। এর সাথে থিওরি দিয়েছিল কোনো অংশীদারি কারবারে কোন নতুন অংশীদার কিভাবে প্রবেশন ঘটে তা উল্লেখ করো। অ্যাডমিশন অঙ্কটা পরে করাবো, আগে বাকি ছোট ছোট অঙ্কগুলো করি আগে। রেশিও, দেখ কারেন্ট রেশিও আর কুইক রেশিও বের করতে বলছে। জানিস তো কারেন্ট রেশিওর ফর্মুলা? কারেন্ট রেশিওর ফর্মুলা কি? কারেন্ট লাইবিলিটি। এ তো অঙ্ক করেই দিয়েছে, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। তো কারেন্ট অ্যাসেট তো করেই দিয়েছে, কারেন্ট অ্যাসেট 90,000 টাকা দিয়ে দিয়েছে, দেখ। আর কারেন্ট লাইবিলিটি 45,000 টাকা বলে দিয়েছে। তাহলে রেশিও কত হবে? 2:1। কে রে, হয়েই তো গেল। আর কুইক রেশিও, কুইক রেশিও বের করার ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেট থেকে কি বাদ দিয়ে দেয়? কারেন্ট অ্যাসেট থেকে বাদ যায় কি কি বোঝানিস? প্রিপেড এক্সপেন্স বাদ যায়, ইনভেন্টরি বাদ যায়, ঠিক আছে তো? আর কারেন্ট লাইবিলিটি থেকে কি কি বাদ যায়? অনলি ব্যাংক ওভারটা বাদ যায়। করে ফেল অঙ্কটা, আরম্ভ কর। প্রথমে লিখ কারেন্ট রেশিও সিআর হচ্ছে সিএ বাই সিএল। সিএ তো বলছে 90,000 আর সিএল 45,000, কাটাকাটি করলে হবে কত? 2:1। কুইক রেশিও বের করা হলো কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরিজ মাইনাস প্রিপেড এক্সপেন্সেস, পি এক্সপেন্সেস লিখলাম, ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাংক ওটি। কারেন্ট অ্যাসেট ছিল 90,000 টাকা, বলতো ইনভেন্টরি কত টাকা ছিল? 45,000। আর প্রিপেড এক্সপেন্সেস? 5,000। কারেন্ট লাইবিলিটি ছিল 45,000 আর ব্যাংক ওভারটা কত ছিল? 5,000। 90 থেকে 45,000, 40,000 40,000 বাই 40,000, তাই তো? তাহলে কত হবে? 1:1। সোজাই অঙ্ক ছিল অঙ্কটা। এসে থিওরি দিয়েছিল, বলছে কারেন্ট রেশিওর সঙ্গে লিকুইড রেশিওর পার্থক্য লেখো, ঠিক আছে? এবার এইগুলো তো কম্পিউটার, এই পোর্শনে আমি আসছি না। এবার হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোটা করবো। প্রথমে এ দিয়ে লিখবো ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রথমে লিখবো কি? পিবিটি। সবার ফার্স্ট লিখবো পিবিটি। তাহলে ওয়ার্কিংস করে পিবিটি বের করতে হবে। বের করে নে পিবিটি। প্রথমে কি লিখবো? নেট প্রফিট, তার সাথে যোগ করবো ট্রান্সফার টু রিজার্ভ, তার সাথে যোগ করবো প্রভিশন ফর ট্যাক্স, তার সাথে যোগ করবো প্রপোজ ডিভিডেন্ড।
দেখি নেট প্রফিট কত 7,200 ছিল, 6,200 হলো, তাহলে কত হলো? নেট প্রফিটের জায়গায় নেট লস হয়ে গেল। তাহলে এখানে নেট প্রফিটটা কেটে লিখে দিই নেট লস -1,000। আমার করানো অঙ্ক 2015 সালে অঙ্কটা তুলে দিয়েছে পুরো। আচ্ছা, তারপর বলছে জেনারেলি দাম 8 ছিল 12 হলো, মানে কত টাকা? 4,000 টাকা। লিখ 4,000 টাকা। ট্রান্সফার টু রিজার্ভে লিখবো 4,000 টাকা। প্রভিশন ফর ট্যাক্স অঙ্কে নেই, রইল বাকি প্রপোজ ডিভিডেন্ড। প্রপোজ ডিভিডেন্ড ক্লোজিংটা নিতে বলেছে সবসময়, 20,200 লিখবি। 20,200 সঙ্গে 3,000 যোগ করলে 23,200 এটা 20,200 ছিল না কোশ্চেনের? তো হ্যাঁ 20,000 লিখে দিয়েছি। 23,200 হয়ে গেল, পিপিটি বেরিয়ে গেল 23,200। সেকেন্ড ঘরে লিখবো পিপিটি 23,200। এর সাথে যোগ করবো কি? নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্সেস। নন ক্যাশ and নন অপারেটিং এক্সপেন্সেস। ঠিক আছে, তো দেখি এখানে নন ক্যাশ আর নন অপারেটিং মধ্যে কি কি আছে আইটেম। দেখ এখানে নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে কি কি আছে? গুডউইল ছিল 20, হলো 16, মানে 4,000 টাকা আসবে। ঠিক আছে, প্রিলিমিনারি এক্সপেন্সেস। প্রিলিমিনারি এক্সপেন্স কত ছিল বল? 4,000 ছিল, 2,800 হলো, দুটো আইটেম আসবে, গুডউইল আর প্রিলিমিনারি এক্সপেন্স, দুটোই আসবে। লেখ প্রথমে লেখ গুডউইল আর প্রিলিমিনারি এক্সপেন্সেস, দুটো আইটেম আসবে। বল গুডউইল ছিল কত? 20, হলো কত? 16, মানে 4,000 টাকা। আর প্রিলিমিনারি এক্সপেন্স ছিল কত? 4,000 হয়েছে 2,800। তাহলে কমলো কত? 1,200 টাকা। এই দুটো আইটেমে আসবে, তাহলে 4,000 আর 1,200 যোগ করলে 5,200। তাহলে 23 আর 5 28, 28,400 টাকা। এটাকে কি বলতে শিখেছি? অপারেটিং প্রফিট। ঠিক আছে, লেখ। এটাকে বলে অপারেটিং প্রফিট। ঠিক আছে, তো এবার দেখ কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি ট্রিটমেন্ট গুলো করতে হবে, যোগ বিয়োগটা দেখ কি কি হবে। এখানে দেখ প্রথমে কেইটার ছিল 14,000, ছিল 21,200, তার মানে এটা কি হবে? বাড়বে, যোগ হবে, কেইটারটা যোগ হবে। আর আউটস্ট্যান্ডিং, এখানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ছিল হয়তো, শুধু আউটস্ট্যান্ডিং লিখে দিয়ে দেখছি 14,400 ছিল, এটাও বাড়ছে, এটাও প্লাস হবে। নেক্সট এইদিকে চলে আয় অ্যাসেটে। ডেটার্স, ডেটার্স বাড়ছে মানে মাইনাস, ডেটার্স হবে মাইনাস। স্টক কমছে মানে প্লাস। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তাহলে প্রথমে লিখবি কি? ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। লেখ প্রথমে লেখ ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, যোগ দিয়ে লেখ ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস। কি কি ছিল? একটা ক্রেডিটার্স, একটা ছিল কি আউটস্ট্যান্ডিং। বলতো ক্রেডিটার্স এর অ্যামাউন্ট কত ছিল? 14,000 ছিল, 21,000 21,200 হয়েছে। 21,200 মাইনাস 14,000 কত হচ্ছে দেখো ব্যালেন্স করে? 7,200, তাই তো? আউটস্ট্যান্ডিং
14,400 ছিল, 15,200 হলো, তাহলে কত হচ্ছে? 15,200 মাইনাস 14,400, কত হচ্ছে? 800 টাকা। 7,200 আর 800 যোগ করলে কত হলো? 8,000 টাকা। সেকেন্ড ঘরে পাঠিয়ে দিলাম। কত হচ্ছে? 36,400। আর কি ছিল এদিকে অ্যাসেট সাইডে দেখ, বললাম যে স্টক কমছে, তাহলে কি লিখবি? প্লাস ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস প্লাস দিয়ে লিখবি ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস স্টক। কত টাকা ছিল দেখ? 34,000 ছিল, হয়েছে 21,228 কত? 32, 2,800, 2,800 হবে, স্টক হবে 2,800। উনচল্লিশ হাজার 200 হলো। লাস্ট কি হবে? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট ইনক্রিজ কি করছে? একমাত্র ডেটার্স, মানে কত হবে? 13,200, ডেটার্স হবে 13,200। আচ্ছা, ডেটার্স কত বললি? ডেটার্স কত বললি? 13,200 13,200 বাদ দিয়ে বাইরে পাঠাতে হবে 26,000। এটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে? এবার বি দিয়ে লিখবো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। 36,400 হ্যাঁ 39,200, 800টা যোগ হলো না? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কি কি ছিল দেখি? এখানে ইনভেস্টিং এর মধ্যে বিল্ডিং ছিল 76, হলো 1,96,000, তাহলে কত হচ্ছে? 1,96,400 মাইনাস 76,000, 1,20,400। বিল্ডিং বাড়ছে, মানে পারচেস করেছে, পারচেস অফ বিল্ডিং 1,20,400।
পারচেস অফ বিল্ডিং কত বললাম? 1,20,400। আর ইনভেস্টমেন্ট ছিল, দেখ ইনভেস্টমেন্ট কি বলেছিল? ইনভেস্টমেন্ট ছিল 4,000, ছিল 14,000 হলো, মানে 10,000 টাকা ইনভেস্টমেন্ট হবে, 10,000 টাকা। তো পারচেস অফ ইনভেস্টমেন্ট 10,000, যেহেতু পারচেস করছিস তাই মাইনাস হচ্ছে, এটা হলো -1,30,400। লাস্ট সি, ক্যাশ ফ্লো ফর্ম। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কি বলেছিল? শেয়ার ক্যাপিটাল 1,20,000 ছিল, 1,40,000 হলো, মানে 20,000 টাকা বাড়ছে, তাই তো? তাহলে ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 20,000 টাকা। ঠিক আছে, ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল কত টাকা? 20,000 টাকা। নেক্সট কি বলেছে? প্রপোজ ডিভিডেন্ড। আমি কি বলেছিলাম সবসময়? ওপেনিংটা মাইনাস হয়, মাইনাস দিলে ডিভিডেন্ড পেড 11,200, ব্যাস অঙ্ক শেষ, আর কিছু নেই। ৳8,800 যোগ বিয়োগ কর। $26,000 মাইনাস 1,30,400 প্লাস 8,800 কত হচ্ছে? -95,600। এটাকে বলে নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এসে যোগ করবি ওপেনিং ক্যাশ ছিল কিছু, $6,800। যোগ করে দেখ কত বেরোচ্ছে। ৳88,800। না, ক্লোজিং তাই নেই, দেখে নেওয়া হচ্ছে কেন মিললো না, মানে কোশ্চেন ভুল থাকে অনেক সময়, দেখে নিচ্ছি। মাইনাস না না, ও ওটা বললো না, ও বললো ক্লোজিং কোশ্চেনে কত আছে ব্যালেন্স শিট।
ব্যালেন্স শিটে কোশ্চেনের দিকে তাকা, ক্যাশের কত টাকা দিয়েছে, ক্যাশে কত টাকা দিয়েছে? ক্যাশে ক্লোজিং হলো 11,200। 11,200, ঠিক আছে। কোশ্চেনটা একটু যোগ কর, ঠিক করে দেখ ওরা অ্যামাউন্ট গুলো ঠিকঠাক দিয়েছে কিনা। হ্যাঁ, বিল্ডিংটা ভুল দিয়েছে, একটু দেখ তো, বিল্ডিংটা মনে হচ্ছে ভুল দিয়েছে। বিল্ডিং 76,000 টাকা ছিল, আর ওটা 1,96,400 আছে, ওটা একটু দেখে নিস, টোটালটা করে দেখ। 31 অ্যাসেট সাইডে যোগ কর, 31,322 এই ঘরটা যোগ কর, এই ঘরটা যোগ কর, দেখ কত হচ্ছে। কত? 3,14,880, না এটা কত হচ্ছে দেখ। 3,14,800। তাহলে এটা 1,96,400, কত হবে? 96,800। তাহলে দেখ অ্যান্সার মিলি, সরি, 1,96,400 জায়গায় হবে শুধু 96,400। তাহলে কত হচ্ছে? 76,000 টাকা ছিল, 96,400 হলো, কত হলো? 96,400 মাইনাস 76,000, কত হচ্ছে? 20,400। এত বড় ভুল হতে পারে? হতে পারে, সব হতে পারে, সব সম্ভব, কোনো সমস্যা নেই। একটা অঙ্ক দেখতে ঠিক আছে, তুই তো অঙ্ক কর, তুই তোর মতন অঙ্ক করে চলে যা। ভুল হতেই পারে, কত কত কিছু, কত কোশ্চেনে কত রকম ভুল হয়, না হওয়ার কি আছে। তাহলে এটা 20,400 হচ্ছে, তাহলে কত হচ্ছে এটা? 30,400। যোগ বিয়োগ করে দেবো, 26,000 মাইনাস 30,400 প্লাস 8,800, 4,400 হচ্ছে। প্লাসে বেরোয় 4,400। শুরুতে কত ছিল বলতো ওপেনিং ক্যাশ? এবার বল ওপেনিং ক্যাশ। 6,800। টোটাল 4 আর 6 10, 11,200 মিলেছে, এটা হচ্ছে ক্লোজিং ক্যাশ। এই একটাই মিস্টেক ছিল ওখানে, হয় অনেক সময় করতে গিয়ে কোশ্চেন আনসার গন্ডগোল হয়।